সো আমি যদি ধরে নিই যে বিএনপির রাগ আছে আওয়ামী লীগের প্রতি, আমি যদি ধরে নিই এনসিপির রাগ আছে আওয়ামী লীগের প্রতি, আমি যদি ধরে নিই জামাতের রাগ আছে, কিন্তু এই সরকারের তো কোনো রাগ থাকা উচিত ছিল না। তারা তো ওথ বাউন্ড গভর্নমেন্ট, তারা তো নিউট্রালি হ্যান্ডেল করবে, তারা তো করেনি নিউট্রালি হ্যান্ডেল। তারা মবকে বলছে প্রেশার গ্রুপ। সো এই যে অসহিষ্ণুতাকে আরও শানিত করবার চেষ্টা, সে কারণেই আজকে যখন ভিন্ন মতের কেউ দাঁড়ালে সে কি বলছে না বলছে শুনে আমরা দ্রুত বলে দেই সে ধর্ম অবমাননা করছে, কিংবা যখন আমরা তোফায়েল আহমেদের মতন ব্যক্তির মৃত্যুতে রাজনীতি অপরাজনীতি হতে দেখি, যখন আমরা দেখি যে ওনাকে ভোলায় নেওয়া যাবে না বলে একটা দল আওয়াজ তুলছে এবং তারা বিএনপির অঙ্গ সংগঠন, মাদার অর্গানাইজেশন হিসেবে এবং গভর্নমেন্ট পার্টি হিসেবে বিএনপির কি বিষয়টা দেন অ্যান্ড দেয়ার স্টপ করা উচিত ছিল না? ছিল তো। বিএনপি বলতে পারে আমাদের সময় এত লোককে তারা মামলা দিয়েছে, এত লোককে তারা গুম করেছে, এত লোককে তারা বিচার বহির্ভূত, এগুলোই তো বিএনপি বলবে, আমি বলে দিচ্ছি ওদের হয়ে। কিন্তু তারপরেও তো একটা না একটা জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? শিষ্টাচারের সংস্কৃতি, ধৈর্যের সংস্কৃতি, সহিষ্ণুতার সংস্কৃতি, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের সংস্কৃতি, একটা না একটা জায়গা থেকে তো আপনাকে সহ্য করতে হবে। না হলে 3 দিন ধরে একসময় 32 ভাঙা হয়েছে, দেখা যাবে 20 দিন ধরে এরপরে অন্য কারো স্থাপনা ভাঙা হবে। সো আমার মনে হয় যে প্রত্যেকের ভাবা উচিত। দেখুন, আওয়ামী লীগ কিন্তু 24-এর পর থেকে, 24-এর পর না, আমি বলবো যে 18 থেকেই, 14-এর পরপরই তাদের এমন এক ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছিল যে তারা আনবিটেবল। হ্যাঁ, তারা কোনো দিন বিরোধী দলে যাবে না, তারা কোনো দিন ক্ষমতার বাইরে যাবে না, তারা আজীবন ক্ষমতায় থাকবে, এরকম একটা টেন্ডেন্সি, অহংবোধ তাদের। আমি তো দেখছি যে আওয়ামী লীগ যাওয়ার পর অন্য দলগুলো এখান থেকে শিক্ষা নিতে পারতো। এবং আপনি একটা পর্যায়ে ক্ষমতায় যারা থাকে তারা মনে করতে থাকে যে এই দিনই বুঝি শেষ দিন, আর সামনে কোনো দিন নাই। হ্যাঁ, এবং এটাকে এই মেসেজটা তাদের কানে অনবরত তাদের চারপাশে থাকা লোকজন ফিড করতে থাকে। সব আমলে সব সরকারের মধ্যে ডিপ স্টেট থাকে। প্রশ্নটা হচ্ছে ডিপ স্টেটের সদস্য কারা? এটা যদি 9 রত্নের সদস্য হয়, নবরত্নের সেই সভা হয়, তাহলে কিন্তু আপনি টিকে যাবেন। তো ডিপ স্টেট বলেন বা কিচেন ক্যাবিনেট বলেন, হ্যাঁ, এটা যদি নবরত্নের একটা সমাহার হয়, সরকার কিন্তু খুব ভালোভাবে টিকে যাবে, রাজা কিন্তু সুনামের সাথে রাজ্য শাসন করতে পারবে। আর এটা যদি চুজিং এর সময় আপনি যদি তার মেধা, যোগ্যতা, দেশপ্রেমকে প্রাধান্য না দিয়ে আনুগত্য বা অন্য কিছুকে প্রাধান্য দেন, তাহলে আপনার ডুবতে খুব বেশি সময় লাগবে না। আমার নির্বাচনী ওয়াদা ছিল যে আমার এলাকায় আজান যেমন হবে, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, আমার এলাকায় ধর্মীয় অনুষ্ঠান যেমন হবে, আমার এলাকায় কীর্তন হবে, আমার এলাকায় বাউল গান হবে, আমার এলাকায় সংস্কৃতির চর্চা হবে। এই ওয়াদাটা আমি আমার এলাকার মানুষকে করেছি এবং সে কারণেই অ্যাক্রস দি রিলিজন, ক্লাস, সোশ্যাল স্টেটাস সব ভেঙে চুরে মানুষ আমাকে ভোট দিয়েছে। একদম। সো আমাকে তো আমার সেই ওয়াদা রাখতে হবে, 1। 2 হলো, অনেকে বলবে যে ব্রাহ্মণবাড়িয়া খুব কুপমণ্ডুক জায়গা, অনেকেই এই কথাটি বলেন এবং এটার একটা মিথ্যা আবহ তৈরির চেষ্টা করেন। ব্রাহ্মণবাড়িয়া একদম কুপমণ্ডুক জায়গা না। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী। একটা কথা আছে না যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। একদম। পলিটিক্যাল পার্টিগুলো না বাড়তে দিয়েছে অনেক মৌলবাদকে এবং তার সরাসরি ভিকটিম আওয়ামী লীগ হয়ে গেছে। কিন্তু কাউমি জননী উপাধি পেয়েছে, কিন্তু মসনদ রাখতে পারে নাই। বলাৎকারের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতো, তারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতো, তারা শেখ হাসিনার গুমের বিরুদ্ধে দাঁড়াতো, তারা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে দাঁড়াতো, তারা মানুষকে হেফাজতে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ভিন্ন মত দমনের বিপক্ষে দাঁড়াতো, তারা কোনোদিন মাজার ভাঙতো না।
পবিত্র কোরআন শরীফে তো বলা আছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। এক্স্যাক্টলি বলা হোক আমি কোন কথা দিয়ে ধর্ম অবমাননা করেছি? কেন জেনে শুনে সত্য গোপন করছো? তাই না? কোরআনে বলা আছে ভিন্ন মত তাদের মধ্যে হবে, আমার কাছে আসবে যেদিন আমি ফয়সালা করে দেব। ফয়সালা উনি করবেন। হু আর ইউ? তুমি কে ফয়সালা করার? আমার জবাব আমি আমার রবকে দেব। একদম। ডোন্ট ডেয়ার টু আস্ক মি, আমি তোমাকে সেই জবাব দেব না। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আমার কেউ নাই, আছে মাত্র প্রাণ, কেবলমাত্র আমার জীবন। এবং এইটা প্রতিটা জীবিত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো এইটা কবে যাবে, কখন যাবে, কিভাবে যাবে, কার হাত দিয়ে যাবে, এটা নির্ধারিত। আর আমি থাকা বা না থাকায় যে আমার একটা বিরাট সুখী ফ্যামিলি আছে বা আমার একটা মানে বিরাট রাজ্য সাম্রাজ্য আছে, তার কি হবে? মানুষ সাধারণত মোহে পড়ে কখন? সংসারী মানুষের তো একটা মোহ তৈরি হয়। সো এটা আমার নাই। আপনি বলেন 7 গাড়ি পুলিশ পাঠায় তারা সিনেমা বন্ধ করে, আর আমি রুমিন ফারহানা একলা দাঁড়ায় যাই। আমার বিরুদ্ধে তো কেবলমাত্র আপনি যাদেরকে সামনে দেখছেন তারা না, এর পিছনে তো বিএনপির লোকাল লিডারের মদত আছে, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মদত আছে সেখানে। তো অ্যান্ড দ্যাটস আ ভিক্টরি, আমার জন্য একটা জয়। ডেফিনেটলি। এই স্বাধীনতা দিবস হলো আমাদের পরিচয়। এই স্বাধীনতা ছিল বাঙালি বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন। দুঃখের বিষয় হলো আজকে দাঁড়িয়ে যখন দেখি স্বাধীনতার যুদ্ধ নিয়ে একটি অপশক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই স্বাধীনতার যুদ্ধ নিয়ে নানান রকমের সমালোচনা করে। আমি কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই যে স্বাধীন দেশটা আমরা করলাম, যে মানচিত্রটা আমরা আনলাম, যে পতাকাটা আমরা আনলাম, যে পতাকার তলে যে মাটিতে দাঁড়িয়ে যে শিক্ষিত হয়েছেন, তারা যখন আমাদের টেলিভিশন গুলোতে টকশোতে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করে, তারা ভুলে যায় যে মুক্তিযুদ্ধ হলো তাদের অস্তিত্ব, তাদের নাগরিকত্ব। সেই নাগরিকত্বকে চ্যালেঞ্জ করে। এবং আমি অনেককে দেখেছি, বড় বড় ব্যারিস্টার, তারা মুক্তিযুদ্ধকে নানান রকম ক্যারিকেচার করে। আসলে একজন মুক্তিযোদ্ধা হিসাবে ভীষণ মনের ভিতরে ভীষণ রাগ লাগে। যদি বয়স থাকতো তাহলে হয়তো তখনই রাস্তায় নাম। প্রবলেম হয়ে গেছে, মুক্তিযুদ্ধের সবারই বয়স হয়ে গেছে। এবং এখানে যারা বসে আছে, যারা মরে গেলে এরপরে কিন্তু মুক্তিযুদ্ধের সম্বন্ধে কথা বলার লোক থাকবে না। আজকে মুক্তিযুদ্ধের যে ন্যারেশন, যে ইতিহাস, সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শক্তির উত্থান হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন ধর্মীয় রাষ্ট্রে রূপান্তরী করার জন্য হয়েছিল না। ধর্মের উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র হয়েছিল এবং একটা ভৌগোলিক একটা ইউনিক রাষ্ট্র হয়েছিল, যে দুই রাষ্ট্রের মধ্যে ব্যবধান ছিল হাজার হাজার মাইল। জেট প্লেনে যেতে লাগতো 2 ঘন্টা, তারপরেও কিন্তু রাষ্ট্র ছিল। কিন্তু সেই রাষ্ট্র যখন একে মুসলমান হয়ে আর এক মুসলমান ভাইয়ের পরে যখন নির্যাতন করলো,
নিরূপণ করলো, ধর্মকে যখন শোষণের যন্ত্র বানালো, তখনই কিন্তু বাংলাদেশে আন্দোলনের সৃষ্টি হয়েছিল, তখনই কিন্তু বাংলাদেশে 54 হয়েছিল, তখনই কিন্তু বাংলাদেশে 66 হয়েছিল, তখনই কিন্তু বাংলাদেশে 69 হয়েছিল। এই ইতিহাসগুলোকে আমাদের সবাই জানা উচিত। আর যদি ইতিহাস না জানা যায়, তাহলে যে আজকে ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি সৃষ্টি হয়েছে, তারা কিন্তু জয় লাগছে। আগে নিজেকে চিনতে হবে, আমি কে, আমি কোথা থেকে আসলাম, তাহলে আপনি আপনার অস্তিত্ব, আপনার জাতীয়তাবাদকে ধরে রাখতে পারবেন। ধর্ম প্রত্যেকের কাছে প্রিয়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আরব দেশে সবাই তো আরবিতে কথা বলে, সবাই তো মুসলমান, তাহলে আরব দেশে এতগুলো রাষ্ট্র কেন হয়েছে? তাহলে আরব দেশে কেন এক রাষ্ট্র হতে পারে নাই? এক ধর্ম, এক ভাষা, সব এক, তারপরে সবার মধ্যে বিভক্তি। তেমনি ধর্মভিত্তিক দল করার পর, দেশ করার পরে যখন শোষণ হয়েছিল, আমাদের ভাষার মিল ছিল না, আমাদের খাবার দাবারের মিল ছিল না, আমাদের লেখাপড়ার মিল ছিল না পাকিস্তানিদের সাথে, তারপরেও কিন্তু আমরা তাদের সাথে সংসার করতে গেছিলাম, কিন্তু তারা দেয় নাই। আমরাও আমাদের অস্তিত্ব নিয়ে লড়াই করে আমাদের দেশটাকে স্বাধীন করছি। সেই স্বাধীনতাকে যদি আমি পরিষ্কার একটা কথা বলে দেই, কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয় নাই। বাংলাদেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের আত্মার দাবি, তার নিজের অধিকার, নিজের পতাকা, নিজের মাটির জন্য। যারা এই ধরনের সমালোচনা করে, আমি মনে করি তারা বাংলাদেশে বিশ্বাস করে না।